বাংলাদেশের রাজনীতিতে এমন কিছু ব্যক্তিত্ব আছেন যারা তাদের স্পষ্টভাষী বক্তব্য, টকশো উপস্থিতি এবং রাজনৈতিক অবস্থানের কারণে সবসময় আলোচনায় থাকেন। আজ আমরা কথা বলবো এমনই একজন রাজনীতিবিদ, আইনজীবী এবং বর্তমান সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা সম্পর্কে। তিনি কে, কিভাবে রাজনীতিতে এলেন, তার পারিবারিক পরিচয় কী, তার শিক্ষা জীবন, কেন তিনি বাংলাদেশের অন্যতম আলোচিত নারী রাজনীতিবিদ হিসেবে পরিচিত, তিনি কি বিবাহিত? এসব প্রশ্নের উত্তর জানবো আজকের ভিডিওতে, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভিডিওর শেষে তার সম্পর্কে এমন কিছু তথ্য থাকছে যা শুনলে আপনি চমকে যাবেন। রুমিন ফারহানা 19 আগস্ট 1981 সালে ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর উপজেলার ইসলামপুরে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। রুমিন ফারহানা বাংলাদেশের একটি সুপরিচিত রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা অলি আহাদ ভাষা আন্দোলনে 140 ধারা বঙ্কের নায়ক। অলি আহাদ 1971 সালে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। এ কারণে তিনি স্বাধীনতা পুরস্কার পান। অলি আহাদ তার জীবনের দীর্ঘ 19 বছর কারাগারে কাটিয়েছেন। রাজনীতি করেছেন হুসেন শহীদ সরওয়ার্দী, শেরে বাংলা একে ফজলুল হক, মাওলানা ভাসানী ও শেখ মুজিবুর রহমানের সাথে। রুমিন ফারহানার বাবা অলি আহাদ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক ছিলেন। রুমিন তার বাবার হাত ধরে রাজনীতিতে আসেন। পরিবার থেকে তিনি দেশের ইতিহাস, রাজনীতি এবং গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে শিক্ষা লাভ করেন। রুমিন ছোটবেলা থেকেই ছিলেন অত্যন্ত মেধাবী এবং বুদ্ধিমান। তিনি হলি ক্রস বালিকা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং বিকারুন্নিসা নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন। এরপর লন্ডন বিশ্ববিদ্যালয়ের অধীনে আইনে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং যুক্তরাজ্যের লিঙ্কনস ইন থেকে ব্যারিস্টার এট ল ডিগ্রি অর্জন করেন। বাংলাদেশে ফিরে এসে রুমিন ফারহানা আইনজীবী হিসেবে কাজ শুরু করেন। ব্যারিস্টার রুমিন ফারহানা ঢাকা আইনজীবী সমিতির একজন সদস্য। তিনি সুপ্রিম কোর্টে আইন পেশায় যুক্ত হয়ে ধীরে ধীরে একজন পরিচিত আইনজীবী হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আইন পেশা তাকে যুক্তি, বিশ্লেষণ এবং জনসম্মুখে নিজের বক্তব্য স্পষ্টভাবে তুলে ধরার দক্ষতা প্রদান করে। পরবর্তীতে এই দক্ষতাই তাকে রাজনীতিতে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলতে সাহায্য করে। তিনি আইন ও রাজনীতির পাশাপাশি বাংলাদেশি লেখক ও সাংবাদিক হিসেবে পরিচিত। তিনি বাংলাদেশ থেকে প্রকাশিত দৈনিক ইত্তেহাদ পত্রিকার প্রকাশক ও সম্পাদক। চলুন এবার জেনে আসি তার রাজনৈতিক জীবন সম্পর্কে। রুমিন ফারহানা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হন। দলের বিভিন্ন সাংগঠনিক কর্মকাণ্ডে অংশগ্রহণের মাধ্যমে তিনি ধীরে ধীরে নেতৃত্বের পর্যায়ে উঠে আসেন। দলের মুখপাত্র সুলভ ভূমিকায় বিভিন্ন সময় তাকে টেলিভিশন টকশো এবং সংবাদ সম্মেলনে দেখা যায়। তার যুক্তিপূর্ণ বক্তব্য এবং আত্মবিশ্বাসী উপস্থাপনা তাকে দ্রুত জনপ্রিয় করে তোলে। রুমিন বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে মনোনয়ন চেয়েও পাননি রুমিন ফারহানা। তবে তিনি 2019 সালের 28শে মে জাতীয় সংসদের 50টি সংরক্ষিত নারী আসনের মধ্যে 50 নং আসনে নির্বাচিত হয়েছিলেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির একমাত্র নারী সদস্য হিসেবে জাতীয় সংসদে প্রতিনিধিত্ব করেন। 10 ডিসেম্বর 2022 সালের ঢাকা গোলাপবাগে আয়োজিত বিএনপির গণসমাবেশে তিনি সংসদ সদস্য থেকে পদত্যাগের ঘোষণা দেন। তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া 2 আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু তাকে বিএনপি থেকে মনোনয়ন দেওয়া হয়নি। 2025 সালের 30শে ডিসেম্বর রুমিন ফারহানাকে দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে কেন্দ্রীয় কমিটি থেকে বহিষ্কার করা হয়। স্বতন্ত্র থেকে নির্বাচন করে তিনি সংসদ সদস্য নির্বাচিত হন। বর্তমানে তিনি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন 2026-এ নির্বাচিত ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের স্বতন্ত্র সংসদ সদস্য। বর্তমান যুগে রাজনীতিবিদদের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যম গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। রুমিন ফারহানা ও ফেসবুক সহ বিভিন্ন প্ল্যাটফর্মে সক্রিয়। তার রাজনৈতিক বক্তব্য, সংবাদ সম্মেলন এবং বিভিন্ন কর্মসূচির তথ্য নিয়মিত সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হয়। এর মাধ্যমে তিনি সমর্থক এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ বজায় রাখেন। ব্যারিস্টার রুমিন ফারহানা তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট প্লট বরাদ্দের জন্য আবেদন করেন এবং পরবর্তীতে ব্যাপক সমালোচনার মুখে পড়েন। আবেদনপত্রে তিনি লেখেন, উদ্ধৃতি, ঢাকাস্থ পূর্বাচল আবাসিক এলাকায় 10 কাঠার প্লটের প্রয়োজন। ঢাকা শহরে আমার কোনো জায়গা, প্লট বা জমি নাই। ওকালতি ছাড়া আমার অন্য কোনো ব্যবসা বা পেশাও নাই। আমার নামে 10 কাঠা প্লটের বরাদ্দের জন্য সুব্যবস্থা করে দিতে আপনার মর্জি হয়। আমার নামে 10 কাঠা প্লট বরাদ্দ করলে আমি আপনার নিকট চিরকৃতজ্ঞ থাকব। উদ্ধৃতি শেষ। উক্ত বক্তব্যটি ব্যাপক সমালোচিত হয়, কারণ এটি 2018 সালের নির্বাচনী হলফনামার সঙ্গে অসঙ্গতিপূর্ণ বলে প্রতীয়মান হয়। তার সেই হলফনামায় ঢাকায় 1850 বর্গফুটের একটি প্লটের কথা লেখা ছিল। সমালোচকরা আওয়ামী লীগ সরকারের একজন কট্টর সমালোচক হিসাবে তার ভূমিকা এবং একই সাথে রাষ্ট্রীয়ভাবে বরাদ্দকৃত সম্পদের জন্য আবেদনের মধ্যে থাকার দৃশ্যমান স্ববিরোধিতার বিষয়টি তুলে ধরেন।
এর পরিপ্রেক্ষিতে রুবিন পারহানা একজন সংসদ সদস্য হিসাবে প্লটের জন্য আবেদন করাকে তার অধিকার হিসেবে সমর্থন করেন এবং একে একটি সাধারণ বিশেষাধিকার হিসেবে অভিহিত করেন। সিটির বিতর্কিত শব্দ চয়নের জন্য তিনি তার ব্যক্তিগত সহকারীকে দায়ী করেন এবং দাবি করেন যে তার সহকারী সিটির খসড়া করেছিলেন। তিনি আরও যুক্তি দেন যে সরকারি মন্ত্রণালয় থেকে তার দাপ্তরিক আবেদনপত্রতে পাশ হওয়াই ছিল প্রধান নৈতিক লঙ্ঘন। ব্যাপক জনসমালোচনার মুখে পারহানা শেষ পর্যন্ত তার আবেদনটি প্রত্যাহার করে নেন। তার বয়স বর্তমানে ৪৫ বছর। তিনি এখনও অবিবাহিত। বেসরকারি একটি টেলিভিশনের সাক্ষাৎকারে বিয়ের বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি জানান, বিয়ে করার সময় পাননি। দুইটি কারণ উল্লেখ করেন রুবিন পারহানা। প্রথমত নিজের পারিবারিক কারণ, দ্বিতীয়ত পেশাগত ব্যস্ততা। বিষয়টি ব্যাখ্যা করে বলেন, পারিবারিক একটি বড় দায়িত্ব ছিল তার উপর। বাবা মাকে তিনি একাই দেখাশোনা করেন। সংসারটা তার একা টানতে হয়। অর্থাৎ গত 10 বছরে তিনি অত্যন্ত ব্যস্ত। সত্যি কথা, এই কারণে এই সময় পাননি বলে জানান এই সংসদ সদস্য। তাকে আরও প্রশ্ন করা হয়েছিল, সময় তো এখনও পেরিয়ে যায়নি। বিএনপির এই সাবেক নেত্রীর উত্তর ছিল, বিয়ের সময় বহু আগেই পেরিয়ে গেছে। এটা যদি ওয়েস্টার্ন কালচারে চিন্তা করে বলেন, লাইফ ক্যান বি বিগান অ্যাট এনি টাইম, সেটা ভিন্ন কথা। কিন্তু আমাদের এই সংস্কৃতিতে মনে হয় না সময় আছে। আমি আসলে ওইটা নিয়ে ভাবছিও না। প্রেমের প্রস্তাব আসে কিনা জানতে চাইলে রুবিন পারহানা বলেন, এখনও অনেক SMS পাই। তিনি রাজনীতির পাশাপাশি লেখালেখির কাজও করেন। তার প্রকাশিত গ্রন্থগুলো হলো 2018 সালের আমাদের রোজনামা চা, 2022 সালের যতটুকু বলতে পেরেছি, 2026 সালের সংসদের দিনগুলো। ব্যারিস্টার হিসাবে পেশাগত দক্ষতা এবং রাজনীতিতে সক্রিয় ভূমিকার মাধ্যমে তিনি বাংলাদেশের অন্যতম পরিচিত নারী রাজনীতিবিদ হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। ভবিষ্যতে বাংলাদেশের রাজনীতিতে তার ভূমিকা কী হবে তা সময়ই বলে দেবে। আপনারা কি মনে করেন, তিনি কি ভবিষ্যতে বিবাহ করবেন নাকি কুমারীই থেকে যাবেন? আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাতে পারেন। ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।